সোনালি রোদের আলো কাঁচ ভেদ করে রুমে প্রবেশ করতেই বিছানায় ঘুমন্ত রূপের ঘুম ছুটে যায়। এদিক সেদিক করে ঘুম ভাঙিয়ে চোখ কষলে সোজা হয়ে বসে হাই তুলে চারিদিকে তাকাতেই পলকের মাঝে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। এক লাফে বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রুমের চারিদিকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে তো ফ্লাইটে ছিল, রুমে কখন পৌঁছালো? পরক্ষণে মনে পড়ল তার পাশে তো বারিশ ছিল, সে কোথায়? কিছুক্ষণ ভেবে সকল চিন্তা বাদ দিয়ে রূপ রুমটি ঘুরে দেখতে লাগলো। এটা তো আমেরিকায় বারিশের রুম। বেশ কয়েকবার ভিডিও কলে রিনি তাকে দেখিয়েছিল। তখন ভালো করে না দেখলেও এখন খুব মন্ত্রমুগ্ধ হয়ে চারিপাশে ঘুরে ঘুরে দেখছে সে। বেশ বড় এবং গোছানো রুমটি। ওদের বাড়ির 3টি রুমের সমান হবে একটি রুম। বেশ বড় এবং খুবই সুন্দর। আগের রুমের মতো দেয়ালের রং এবং প্রত্যেকটি জিনিস রয়্যাল ব্র্যান্ডের এবং কাঁচের। রুমের একপাশে বিশাল বড় বুক সেলফ, যেখানে বইয়ের সমাহার। বারিশ খুব ইন্টেলিজেন্ট একজন বয়, যার ফলস্বরূপ সে সবসময় সব জায়গায় টপ করেছে। যার প্রমাণ এই এত এত বইগুলো। স্কুল কলেজ সবসময় ফার্স্ট হয়েছে, আর অন্যদিকে টেনে টুনে কোনো রকমে পাশ করা ছাত্রী রূপ। জীবনে বইয়ের ধারের কাছেও যায় না। পড়াশোনা দেখলেই তার ভীষণ রকম ঘুম আসে। পড়াশোনায় ভীষণ অনীহা তার। পড়তে বসলে দুনিয়ার সব আজগুবি গল্প মনে পড়ে। সারাদিন কি ঘটেছে এসব ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। নিজের এসব আজগুবি কথা ভাবতেই মুখটা ছোট হয়ে গিয়েছে রূপের। এই একটি বিশেষ কারণে বারিশকে পছন্দ করে না রূপ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাকে যত কথা শুনতে হয়েছে সব বারিশের বিশেষ গুণের কারণে। বরাবরই বাড়ির সকলের চোখের মণি, আর রূপ যেন ভেসে এসেছে নদীতে। হঠাৎ ওয়াশরুমে দরজা লাগানো দেখে বুঝতে পারল বারিশ মনে হয় ভিতরে আসছে নিশ্চয়ই। তারপর সে সেখানে শাওয়ার নিচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে পুনরায় রুম দেখায় মনোযোগ দিল। রুমের এক পাশের সম্পূর্ণ দেয়ালের বেশ অর্ধেক জুড়ে বিশাল এক কাঁচের থাই। সেখানে গিয়ে দাঁড়িয়ে রূপ পর্দাটা সম্পূর্ণ খুলে দিল। বাহিরের মনোরম পরিবেশ দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। বরাবরই রূপ প্রকৃতিবিলাসী। ছোটবেলা থেকে প্রকৃতির সাথে বেড়ে উঠেছে সে। প্রকৃতির প্রতি আলাদা দুর্বলতা রয়েছে রূপের, তাই তো তাকে এক কথায় প্রকৃতি কন্যা বলা যায়। কিন্তু এই ফরেনি শহরে না আছে সবুজের সমারোহ, আর না আছে প্রকৃতির কোমল গন্ধ। আছে শুধু বিশাল অট্টালিকা এবং রং বেরঙের গাছপালা। বারিশদের বিশাল বড় বাড়ি, আর বাড়ির চারিদিক জুড়ে ফুলের বাগান আর ফলের বাগান। ফলের বাগানটা বেশি জায়গা জুড়ে রয়েছে। ফরেনি সকল বাড়িতে ফলের বাগানটা বেশি করতে পছন্দ করেন। দেখতে বেশ লাগে রূপের। টিভিতে সবসময় এদের চাষ করা ফলের বাগানগুলো দেখত রূপ। এরা বেশ পরিশ্রমী, সব কিছু ন্যাচারাল। রূপের খুব শখ বাগান করা, তাই বাড়ির উঠোনে একপাশে বাগান করেছিল, যার বেশ অবদান তার বাবার। কারণ তার বাবা তার সব ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করে। রূপ বাগানটা দেখার জন্য বেশ লোভ হলো। বিশাল বড় বাগানটা একটু ঘুরে দেখতে চায় সে। বিভিন্ন রঙের ফুল ফল দিয়ে ভরপুর বাগানটি। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। মালিরা নিজেদের মতো কাজ করছে বাগানে। কেউ গাছগুলোতে পাইপ দ্বারা পানি দিচ্ছে, কেউ ঝুড়ি ভর্তি করে ফল পেড়ে সেগুলো নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। একজনের হাতে এক ঝুড়ি সতেজ ফুল, ভিন্ন রকমের নিশ্চয়ই, টপে রাখার জন্য নিয়ে আসছে। কেউ বা গাছের ফলগুলো মুছে মুছে রাখছে। বেশ লাগছে দেখতে। এই বাগান এবং বাড়ির প্রতিটা জায়গায় রূপের খুব ভালো করে চেনা। এখানে আজকে প্রথম হলেও সে প্রায় সময়ে বাড়ির প্রতিটি জিনিস ভিডিও কলে ঘুরে ঘুরে দেখেছে, এবং যার কৃতিত্ব সম্পূর্ণ রিনির। সেই হিসেবে সব কিছুই মোটামুটি জানে, শুধু কাছ থেকেই কখনো অনুভব করতে পারেনি। বিশাল বড় বাড়িটা বড় বড় দেয়ালের মাঝে সীমাবদ্ধ। বিশাল গেট পেরিয়ে রয়েছে সরু রাস্তা, যেখান দিয়ে সকলের হাঁটা চলা সবসময় চলতেই থাকে। সকাল হলে একদল লোক বের হবে জগিংয়ে এই রাস্তার পাশ দিয়ে। বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়ে একসাথে স্কুল ড্রেস পরে সাইকেল নিয়ে বের হয়েছে। সবকটা ধবধবে সাদা। ছোট ছোট মিনি স্কার্ট পরা পিচ্ছি মেয়েগুলো ছেলেদের সাথে রেস করে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এমনটা বেশি দেখা যায় না, খুব কমই দেখা যায়। বাইরের দেশের মতো এত ফ্রিডমভাবে মেয়েদের চলতে দেখা যায় না। তাই সেই দিক থেকে মেয়েদের স্বাধীনতার দিক থেকে অচেনা শহরটি তার বেশ ভালো লাগে। তার সাথে এখানে ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। এবং
এখানে সকলে বেশ পরিশ্রম করে। এইসব দিক থেকে এই বিলেত শহর তার কাছে মোটামুটি ভালো লাগে। রুমের সাথে অ্যাটাচ রুফটপের রেলিং ধরে বাড়ির চারিদিকে পর্যবেক্ষণ করছে রূপ। এখান থেকে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রুফটপের মাঝ বরাবর ছোট একটি কাঁচের টেবিল, আর এর দুই পাশে দুটো চেয়ার, আর এর থেকে বেশ দূরত্ব রেখে কয়েক ধরনের বাহারি ডিজাইনের সোফা এবং কাঠের দোলনা। দোলনা রূপের বেশ পছন্দ। নিজেদের রুমের সব কিছুই রূপের পছন্দ অনুযায়ী সাজিয়েছে বারিশ। দীর্ঘদিন থেকে একটু একটু করে সাজিয়েছে নিজেদের হয়েও না হওয়া সংসার। ভেবে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে রূপের। খুব সুন্দর করে রুফটপটা সাজানো, বেশ কিছু লতানো গাছ রয়েছে, সাথে রং বেরঙের ফেয়ারি লাইট, মরিচবাতি। রুফটপে বেশ কিছু ফুল ফলের গাছ রয়েছে, এদের মাঝে স্ট্রবেরি গাছটা বেশ দারুণ লাগছে। রূপের স্ট্রবেরি খুব পছন্দের। কমলা লেবু আর আপেল গাছও আছে। বারিশের কমলা লেবু ভীষণ পছন্দের। রূপ বারিশের সব পছন্দ অপছন্দের কথা জানে। সারাদিন রিনি কল করলে এসব বিষয়ে আলোচনা করে। আর ছোটবেলা থেকে বারিশের পছন্দ অপছন্দ সম্পর্কে বেশ ধারণা নিয়ে বড় হয়েছে রূপ। কারণ বারিশ তার থেকে এত দূরে বিলেতে থাকলেও তার আনাগোনা সবসময় তার সামনেই চলতে থাকতো। ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। সামনে রেলিং ঘেঁষে রয়েছে তার প্রিয় কালো গোলাপ গাছটা। কালো গোলাপ খুব খুব প্রিয় রূপের। বেশ বড় গাছটায় সম্পূর্ণ জুড়ে কালো গোলাপ ফুল। রূপ খুশি হয়ে চটজলদি ফুলগুলোর কাছে গিয়ে সবগুলো ছুঁয়ে দিতে লাগলো। আলতো হেসে দুটো ফুল ছিঁড়ে চটজলদি কানের পেছনে গুজে নিল। গাছগুলো দেখে বোঝা যাচ্ছে বেশ যত্ন করে বারিশ গাছগুলোর। রিনির কাছে শুনেছে বারিশ গাছগুলোকে নিজের হাতেই এদের যত্ন নেয়। হঠাৎ পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেতে কেঁপে ওঠে রূপ। হাত দুটো তার পেটে কোমরের চারপাশে আঁকিবুকি করছে। শিহরণে খপ করে দুই হাত চেপে ধরে তার হাত দুটো, খিসে চোখ দুটো বন্ধ করে নিল। পেছন থেকে বারিশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিল। দুই হাতে আঁকড়ে ধরে রূপকে নিজের বাহুডোরে বন্দিনী করে ফেলেছে সে। কানের লতিতে হালকা ঠোঁট ছোঁয়াতেই কেঁপে উঠল রূপ। বেশ কিছুক্ষণ পর ফিসফিস কণ্ঠে বলে উঠল, পছন্দ হয়েছে রূপজান? সব কিছু আমি নিজের হাতে সাজিয়েছি, সব তোমার পছন্দ অনুযায়ী। দীর্ঘদিন অপেক্ষার পর তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে পেয়েছি। বারিশের ফিসফিস করে কথা বলাগুলো অন্যরকম শিহরণ জায়গায় রূপের মনে। বেশ কিছুক্ষণ থেমে বারিশ রূপকে নিজের দিকে ঘুরিয়ে কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। পুনরায় রাগের ভঙ্গিতে বলতে লাগলো, কত কিছু আমি আমাদের জন্য প্ল্যান করে রেখেছি। খুব বেশি অপেক্ষা করিয়েছে রূপজান। আজ কতগুলো বছরের অপেক্ষার পর তোমাকে পেয়েছি। আমার মেঘবতীকে নিজের করে পাওয়ার জন্য তো এত এত আয়োজন। রূপ ভুরু কুঁচকে ছোট ছোট চোখ করে বারিশের দিকে তাকালো। তা দেখে বারিশ ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘবতীকে মুখ কুঁচকে কথাটা বলল রূপ। রূপের মুখ কুঁচকানো দেখে মৃদু হেসে নাক টেনে বলল, কেন তুমি? আমার মেঘবতী। গালে ঠোঁট ছুঁয়ে। রূপ লজ্জায় নতজানু হয়ে পড়ল। আসলে নির্লজ্জ যখন তখন হামলে পড়ে। রূপ মাথা নিচু করে হাতের আঙুল দিয়ে গণনা করার ভঙ্গিতে ধীরে ধীরে বলতে লাগলো, পরিজান, মেরিজান, মেঘবতী, রূপজান, এতগুলো নাম। ঠোঁট উল্টে কথাটা বলল রূপ। বারিশ নিজের চুলে হাত চালিয়ে বাঁকা হেসে বলল, কেন পছন্দ হয়নি? আমি তো সবসময় এই নামেই ডাকবো। আর তোমার সাথে এই নামগুলো ভীষণ যায়। পিচ্চি পরিজান। পিচ্চি শুনে নাকটা পুনরায় কুঁচকে আসলো রূপের। কিছু বলতে পারছে না, দেখা যাবে রেগে কামড় বসিয়ে দিয়েছে। রূপকে নাক কুঁচকাতে দেখে বাঁকা হেসে নাকের সাথে নাক ঘষে আলতো কামড় বসিয়ে দিল। সাথে সাথে চোখ চেপে বন্ধ করে নিল রূপ। বারিশ রূপের গালে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। আমি তোমাকে ভালোবেসে এতগুলো নাম দিয়েছি, আমাকে দিবে না? আমার তো বিনিময়ে কিছু চাই। ধীর গলায় নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল। বারিশের কথা শুনে রূপ কেঁপে ওঠে। চোখ দুটো আরও খিঁচে বন্ধ করে নিল। বারিশের প্রতিটি কথায় যেন নেশায় ভরপুর। সব সময় কেমন নেশালো তার দৃষ্টি। বারিশ রূপের কপালে ঠোঁট ছুঁয়ে গালে হাত রেখে পুনরায় বলে উঠল, কি হয়েছে রূপজান? এত কাঁপছো কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? অবশ্য তুমি এত টেস্টি, ইচ্ছে করে কামড়িয়ে টুক করে খেয়ে ফেলি। দুষ্টু হেসে কথাটা বলল বারিশ। বারিশের কথা শুনে রূপের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে।
কোনো রকমে নিজেকে সামলিয়ে শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলে, আমি ফ্রেশ হব, ছাড়ুন আমাকে। হুম, সে তো হচ্ছে না, আমার যা চাই তা দিয়ে দাও। তখন ছাড়ছি, তার আগে নয়। বাঁকা হেসে কথাগুলো বলল বারিশ। কি 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 চেয়ে আপনার? কোনো রকম আমতা আমতা করে বলল, অনলি 30 কিস, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। কি? চিৎকার করে কথাগুলো বলল রূপ। উফ, আস্তে রূপজান, একদম জোরে চিৎকার করবে না। যা বলছি ফটাফট করো, তবে ছাড়া পাবে, নয়তো না। আর অবশ্যই লিপ কিস, না হলে চলবে না। নটি স্মাইল দিয়ে চোখ টিপে বলল। রূপসা হাঁ করে তাকিয়ে আছে বারিশের দিকে। এই ছেলে দিনকে দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নির্লজ্জ। মুখটা কাঁদো কাঁদো হয়ে গিয়েছে রূপের। ঠুস করে এখনই কেঁদে দিবে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, আর তার চোখের জলে সমুদ্র বানিয়ে এতে চুবিয়ে মারতে বারিশকে। বারিশ তার জীবনে রোমান্টিক বারিশ নামিয়ে দিয়েছে। আধা ঘন্টা যাবত ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে আছে রূপ। মিররের নিজের প্রতিচ্ছবির দিকে এক মনে তাকিয়ে আছে সে। ঠোঁটটা অসম্ভব লাল হয়ে গেছে তার। আলতো হাতে ছুঁয়ে দিতে বুঝতে পারল বেশ গরম হয়ে লাল হয়ে গেছে, কিছুটা ফুলেও গিয়েছে। নাক মুখ মুচকে বিড়বিড় করে বলতে লাগলো, অসম্ভব নির্লজ্জ বালিশ, একদম কামড়িয়ে আমার ঠোঁটটা লাল স্ট্রবেরি বানিয়ে ফেলেছে। ইস, কি অদ্ভুত দেখতে লাগছে। অসহায় দৃষ্টিতে ঠোঁট পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ আগে বারিশ তাকে কিস করতে বললে সে লজ্জায় মাথা নিচু করে কাঁপতে লাগলো। লজ্জার কারণে মাথা পর্যন্ত তুলতে পারছে না। তা দেখে বারিশ বাঁকা হেসে রূপের ঠিক নিকট আসতে নিলে ছুটে সেখান থেকে পালিয়ে আসে রূপ। কিন্তু শেষ রক্ষা হয়নি। বারিশ তাকে খপ করে ধরে দেয়ালের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। দীর্ঘ 5 মিনিট পর রূপের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো, তখন বারিশ রূপের ঠোঁটে ডিপ কিস করে ছেড়ে দিল। ঠোঁট ছাড়া পেতে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো রূপ। মনে হচ্ছিল কতদিন হয়ে গেল শ্বাস নিতে পারেনি সে। বারিশ রূপের গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকে বিরক্তির স্বরে গম্ভীর গলায় বলল, ঠিকমতো কিছু করতে জানো না রূপজান? এত অল্পতে কেউ হাঁপিয়ে যায়? সমস্যা নেই, আস্তে আস্তে সব শিখিয়ে দেবো, কেমন? বাঁকা হেসে কথাগুলো বলল বারিশ। বারিশের কথা শুনে হালকা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ফ্রেশ হব তাড়াহুড়ো করে। বারিশ আর কিছু না বলে বাঁকা হেসে রূপকে ছেড়ে দিল। সারা পেতে রূপ যখন দৌড় দিতে নিবে, পুনরায় বারিশ তাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এবার ইচ্ছে করছে চিৎকার করে গলা ফাটিয়ে কান্না করতে। বারিশ কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, বারিশ খান নিজের জিনিস খুব ভালো করে আদায় করে নিতে জানে, আর তুমি তো আমার ব্যক্তিগত প্রপার্টি, তোমাকে নিয়ে এক চুল হেরফের নয়। বারিশের ধীরে ধীরে কথাগুলো রূপের ছোট মনে অন্যরকম অনুভূতি নাড়া দিচ্ছে। বারিশের প্রত্যেকটি কথা গভীর থেকে গভীরতা, যা আগেও কখনো বোঝেনি আর এখন সামনে থেকে বুঝতে পারছে না। বারিশ যেন এক রহস্যের বই, যেটা তার সামনে উন্মুক্ত হয়ে আছে, কিন্তু সে কোথায় থেকে রহস্যের উদ্ঘাটন করবে বুঝতে অক্ষম। কিন্তু একদিন সে ঠিক এই রহস্য মানবের রহস্য উন্মোচন করবে এবং তার গভীর থেকে গভীরতার মাঝে প্রবেশ করবে। বারিশের হাত আলগা হতে এক ছুটে ওয়াশরুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয় রূপ। বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। মিররের সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায় সে। ঠোঁটের একই নাজেহাল অবস্থা করেছে বারিশ। একদম লাল হয়ে গিয়েছে। ঠোঁটের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো সে। মনে মনে ইচ্ছে মতো বারিশকে বকতে লাগলো। বিশাল বড় এক কাঁচের টেবিলে কয়েকজন সার্ভেন্ট মিলে সকালে নাস্তা সাজিয়ে রাখছে। খাবার সাজানো হলে সবাই এক এক করে উপস্থিত হলেন খাবার টেবিলে। নিলয় খান টেবিলে বসে মুখের সামনে ম্যাগাজিন খুলে ধরেন। এটা তার রোজকার কাজ। ম্যাগাজিন না দেখলে তার দিনটি শুরু হবে না। ভীষণ ম্যাগাজিন দেখতে ভালোবাসেন তিনি। এর জন্য সবসময় মিথিলা খান বিরক্তি প্রকাশ করেন স্বামীর প্রতি। সবসময় চোখের সামনে ম্যাগাজিন নিয়ে বসে থাকবে। রিনি জলদি জলদি নিচে নেমে চারিদিকে তাকিয়ে দেখল বারিশ আছে কিনা। না, বারিশ এখনও খাবার টেবিলে উপস্থিত হয়নি। আজকে সে লেট করে ঘুম থেকে উঠেছে, তাই দেরি হয়ে গিয়েছে উপস্থিত হতে। বাড়ির সব কিছু টাইম টু টাইম করতে হবে সকলের। খাবার টেবিলে সকলকে সময় মতো উপস্থিত থাকতে হবে। যে থাকবে না, বারিশের রাগী চেহারার মুখোমুখি হতে হবে তাকে। রিনি, মিথিলা খান আর নিলয় খানকে জড়িয়ে ধরে একসাথে বলে ওঠে, গুড মর্নিং আব্বি আম্মি, গুড মর্নিং প্রিন্সেস। একসাথে সবাই কথাটা বলল। থ্যাঙ্কস গড, ভাইয়া এখনও টেবিলে উপস্থিত হয়নি।
রিনির কথা শুনে মৃদু হেসে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল রূপ আর বারিশ নামছে। তাদের দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। কি দারুণ লাগছে দুজনকে, মেড ফর ইচ আদার। বারিশকে নিচে আসতে দেখে নিলয় খান চটজলদি ম্যাগাজিনটি বন্ধ করে একজন সার্ভেন্টের হাতে দিয়ে সোজা হয়ে বসেন। খাবার টাইম, ফ্যামিলি টাইম, তখন অন্য কোনো কাজ অ্যালাউ নয়। নিজে যেমন শের, ছেলে তার থেকেও বড় শের, সেখানে তার কথাও চলবে না। নিজের ছেলেকে নিয়ে বেশ গর্বিত তিনি। বিজনেস জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে বারিশ, কারো সাহায্য ছাড়াই। বারিশ সোজা এসেই সকলকে গুড মর্নিং জানিয়ে নিজের বরাদ্দকৃত প্রথম চেয়ারটিতে বসে পড়ল। নিজের পাশে তাকিয়ে দেখল রূপ না বসে হাঁ করে চারিদিকে পর্যবেক্ষণ করছে। বারিশ বুঝতে পারে না এই মেয়ে সারাদিন কি এত দেখে। সবসময় বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রাখবে, আর কিছু দেখার সময় মাথা হালকা কাত করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। ব্যাপারটা এমন, বিষয়টি সম্পর্কে না জানলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। বারিশ নিচের দিকে তাকিয়ে মুচকি হাসে। এই পিচ্ছি পরিটার ছোট ছোট কাজগুলোকে সে নিখুঁতভাবে ভালোবাসে। দিনকে দিন মাত্রাতিরিক্তভাবে তার ভালোবাসাগুলো বেড়েই যাচ্ছে। এই ভয়ঙ্কর সুন্দরী পরিটা শুধু তার ভাবতেই বারিশের চোখ মুখ জলজল করতে লাগলো খুশিতে। পৃথিবীতে নিজের সবচেয়ে দামি জিনিসটাকে নিজের কাছে যত্ন করে ভালোবাসার সাথে মুড়িয়ে রাখার মতো প্রশান্তি আর কিছুই হতে পারে না। বারিশ নিচের দিকে তাকিয়ে তৃপ্তিময় নিঃশ্বাস ত্যাগ করে বিড়বিড় করে বলে উঠল, একটু একটু করে খুব নিখুঁতভাবে ভালোবাসবো তোমায় মেঘবতী, যাতে করে চাইলেও তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আই প্রমিস। নিলয় খান রূপের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, গুড মর্নিং মামুনি, নতুন জায়গায় কোনো অসুবিধা হয়নি তো? নিলয় খান বলল এই কথাটা। গুড মর্নিং পাপা, কোনো অসুবিধা হয়নি। আর চোখে বারিশের দিকে তাকিয়ে পুনরায় নিলয় খানের দিকে তাকিয়ে কিছুটা হাসার চেষ্টা করল। গুড মর্নিং পুতুল ভাবি, রিনি হেসে বলল। গুড মর্নিং মৃদু আওয়াজে। গুড মর্নিং মামুনি, মিথিলা খানের উদ্দেশ্য করে বলেন। গুড মর্নিং মৃদু হেসে। একজন সার্ভেন্ট বারিশের পাশের চেয়ার টেনে দিতে সেখানে বসে পড়ল রূপ। সবার দিক একবার আর চোখে তাকিয়ে দেখল সবাই নিজের মতো খাবার খেতে শুরু করে দিয়েছে। শুধু তার আর বারিশের চেয়ারটা খুব কাছাকাছি, আর সবাই খুব বেশি দূরত্ব রেখে বসেছে। 15 থেকে 20 জনের ফ্যামিলি টেবিলটিতে মাত্র 5 জন লোক, যার কারণে বেশ দূরত্ব মনে হচ্ছে সবাইকে তার কাছ থেকে। বেশ অদ্ভুত লাগছে তার কাছে বিষয়টি। আর বড় টেবিল বলে কি এত দূরত্ব রেখে বসতে হবে? হঠাৎ নিজের বাড়ির কথা মনে পড়ে যায় রূপের। তাদের ফ্যামিলিতে মানুষ সংখ্যা অনেক বেশি, বাবা মা, চাচা চাচি, চাচাতো ভাই ভাবি, সাথে পুচকো বাচ্চারা মিলে বিশাল বড় পরিবার। ভীষণ মিস করছে সকলকে। সকলের কথা মনে পড়তে মন খারাপ হয়ে গিয়েছে তার। কি হয়েছে, এমন মুখ ফুলিয়ে রেখেছ কেন ভুরু কুচকে? কিছু না, মিনমিনি গলায়। মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না রূপজান, সেটা তুমি জানো। আইনে তোমার বাড়ির কথা মনে পড়ছে, তাই না? খাবার শেষ হলে রুমে গিয়ে ভিডিও কনফারেন্সে সকলের সাথে কথা বলে নিবে। কথাও হবে এবং দেখাও, ঠিক আছে? নেক্সট টাইম মিথ্যা কথা প্লাস কিছু লুকিয়েছো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। আলতো হাতে সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কথাটা বলল বারিশ। রূপ জলদি মাথা নাড়িয়ে সায় জানালো। সে বেশ বুঝতে পেরেছে বারিশ তাকে এত পরিমাণ ভয় দেখায়, একদিন দেখা যাবে ভয়ের কারণে ইন্নানিল্লা হয়ে গিয়েছে। এমন হলে বিষয়টিকে অদ্ভুতই না লাগবে। রূপকে মাথা নাড়াতে দেখে বারিশ বাঁকা হেসে গম্ভীর গলায় বলল, গুড। বারিশের ভীষণ ভালো লাগে যখন রূপ তাকে ভয় পায়। ভয়ের কারণে ভীতু হওয়া রূপের মুখটি অসাধারণ লাগে তার কাছে। রূপ মাথা নিচু করে আঁট চোখে বারিশের দিকে তাকালো, যে এখন খুব সুন্দর করে খাবার দিয়ে তার প্লেট সাজিয়ে দিচ্ছে। বারিশ একটি অফ হোয়াইট কালারের শার্ট পরেছে, যার হাতা কনুই পর্যন্ত গোটানো। ধবধবে সাদা শরীরে হালকা গোল্ডেন কালারের স্বল্প মাত্রার পশমগুলো বেশ আকর্ষণীয় লাগছে। মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে তাকে এই ড্রেসে। অফ হোয়াইট রঙটি যেন শুধু বারিশের জন্যই তৈরি। অবশ্যই বারিশ অতিরিক্ত সুন্দর, যার কারণে সব রঙই তাকে মানায়। রূপ বুঝতে পারে না এই ছেলে এত সুন্দর কেন। সৌন্দর্য তো মেয়েদের জন্য, মেয়েরা বেশি সুন্দরী মানায়। ছেলেরা বেশি সুন্দর হলে রূপের কাছে বিষয়টি কেমন জানি মনে হয়। যেখানে একজন ছেলে হা করে একটি মেয়েকে দেখার কথা, সেখানে একজন মেয়ে হয়ে একটি ছেলেকে দেখছে। বিষয়টি বেশ বিরক্তকর। না চাইতেও নির্লজ্জ চোখ দুটো আকারে দ্বিগুণ হয়ে বারিশকে পর্যবেক্ষণ করছে।
আজকে যেন বারিশের সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। হঠাৎ রূপের চোখ আটকে যায় বারিশের গলা আর ঘাড়ের মাঝ বরাবর কালো টকটকে তিলটির ওপর। ফর্সার শরীরে এই তিলটি যেন দূর থেকেও যে কোনো মেয়েকে ঘায়াল করতে সক্ষম। ভীষণ রাগ হলো রূপের, মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, এত সুন্দর হওয়ার কি প্রয়োজন ছিল? এখন কোথাও গেলে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকবে। না জানি কতগুলো মেয়ের হার্ট অ্যাটাক করিয়েছে এই পর্যন্ত আল্লাহ জানেন। ধুরসাই, ভালো লাগে না। কত পরিকল্পনা করেছি নিজের থেকে অধিক সুন্দর ছেলে বিয়ে করব না, কিন্তু আল্লাহ তো ছোটবেলায় আমার স্বপ্ন সব গুলিয়ে দিয়েছে। রূপ একবার বারিশের হাতের দিকে তাকায়, একবার নিজের দিকে। কে অধিক সুন্দর সেটা পরীক্ষা করছে সে। অনেকক্ষণ ঠোঁট উল্টিয়ে পর্যবেক্ষণ করেও সে কিছু বুঝতে না পেরে বিরক্ত হয়ে পর্যবেক্ষণ বন্ধ করে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কি, এত তাড়াতাড়ি পর্যবেক্ষণ করা শেষ? আমি তো ভেবেছি আজকে আমাকে নিয়ে বই লিখবে, কিন্তু এত তাড়াতাড়ি পর্যবেক্ষণ করা শেষ হলে তো আমাকে নিয়ে কিছুই লিখতে পারবে না। বিকজ এত সহজে আমার রহস্য উন্মোচন করা তোমার মতো পিচ্ছি সুন্দরীর দ্বারা সম্ভব নয়, বুঝলে পরিজান? বাঁকা হেসে কথাটা বলল বারিশ। বারিশের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো রূপ। তার মানে সে যে এতক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করছিল তা সব দেখেছে। অবশ্যই এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে যে কেউ বুঝতে পারবে। এখন নিজের উপর বেশ বিরক্ত রূপ, কেন যে তাকাতে গেল, এখন নাজেহাল অবস্থা করবে তার। বারিশ রূপের মুখে খাবার দিতে দিতে পুনরায় গম্ভীর গলায় বলল, নিজেকে নিয়ে একদম গবেষণা করতে যাবে না। তোমাকে নিয়ে গবেষণা করার অধিকার শুধু আমার। আমি শুধু তোমাকে পর্যবেক্ষণ করব গভীর থেকে গভীরভাবে। তোমার কোনো অধিকার নেই নিজেকে নিয়ে গবেষণা করার, তাই নিজেকে নিয়ে পুনরায় গবেষণা করবে না। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল বারিশ। বারিশের কথার মানে বুঝতে পারেনি রূপ, তাই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বারিশের দিকে। কি বলল বারিশ? নিজেকে নিয়ে একদম গবেষণা করতে যাবে না? তোমাকে নিয়ে গবেষণা করার অধিকার শুধু আমার মানে কি? এই ছোট মাথায় এত জোর খাটাতে হবে না, কারণ কিছুই ঢুকবে না। তাই মাথায় প্রেশার না দিয়ে জলদি খাবার শেষ করো, পুনরায় গম্ভীর গলায় বলল। রূপ আর কথা বলেনি, চুপচাপ খেতে লাগলো। নিজে নিজের মনে মনে বারিশের শেষের কথাগুলো ভাবতে লাগলো। আপনার কাছে বন্দুক কেন? আপনি বন্দুক দিয়ে কী করবেন? বিস্মিত হয়ে ভীতু গলায় বলল রূপ। অসম্ভব রকমে কাঁপছে সে। তাকে এমন কাঁপতে দেখে চোখ ছোট ছোট করে উপর থেকে নিচ অব্দি ভালো করে রূপকে পর্যবেক্ষণ করে নিল বারিশ। রূপের দিকে কয়েক পা এগিয়ে আসতে কয়েক কদম ছিটকে দূরে সরে গেল রূপ। বারিশের হাতে বন্দুক দেখে ভয় দম বন্ধ হয়ে আসছে তার। মাথার মধ্যে হাজারো চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে, যা ভয়ের কারণে স্পষ্টভাবে বলতেও পারছে না। রীতিমতো থরথর করে কাঁপছে সে। লাইফে প্রথম এত কাছ থেকে বন্দুক দেখছে, আগে কখনো দেখেনি। ছোটবেলা থেকে পুলিশদের সে জমের মতো ভয় পায়, শুধুমাত্র তাদের কাছে বন্দুক ছিল বলে। এরা যে কোনো সময় কাউকে পগড়পা করে দিতে পারে নিঃসন্দেহে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে মনোভাব বদলালেও ভয়টি বদলায়নি। বারিশ রূপকে এমন কাঁপতে দেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে ভ্রু স্পর্শ করে শান্ত গলায় বলে উঠল, রিল্যাক্স রূপজান, বন্দুক দেখে এমন কাঁপছো কেন? ইটস নর্মাল। সোশিয়াল, এখানে আসো। রূপের দিকে হাত বাড়িয়ে রূপ হাত সরিয়ে আরও কিছু পা দূরে সরে গিয়ে আবারও কাঁপা কাঁপা গলায় বলল, এটা খেলনা বন্দুক তাই তো? আপনি নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য আনিয়েছেন। সরান বলছি, এটা আমার ভয় করছে। ঠোঁট ফুলিয়ে কথাটা বলল রূপ। জাস্ট স্টপ রূপজান, এটা খেলনা নয়, এটা রিয়েল। আর বন্দুক দেখে বাচ্চাদের মতো ভয় কেন পাচ্ছ? আজীব। এদিকে আসো, না হলে এই বন্দুকগুলোর সবগুলো বুলেট তোমার মাথা ভেদ করে বের করে দেব। বেশ রেগে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল বারিশ। বারিশের কথা শুনে রূপের ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে গিয়েছে। রূপ উল্টো ঘুরে দৌড় দিতে নিবে, বারিশ হাত শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। রাগের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে। দেখতে একদম ঘায়েল সিংহ লাগছে তাকে। একলান বেশি বোঝে মেয়ের কাজ। রূপ ভয়ে বারিশের দিকে তাকাতে পারছে না, নিচু হয়ে ছোটার জন্য লাফালাফি করতে লাগলো। বারিশ বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, আরেকবার লাফালাফি করলে একদম গাল লাল করে ফেলবো ইডিয়েট। এমন করছো কেন? বারিশের ধমক খেয়ে কিছুক্ষণ চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে রইল, পরক্ষণে চিৎকার করে কান্না জুড়ে দিল। হঠাৎ এমন করে কান্না করতে দেখে বারিশ বেশ ভড়কে গেল। বারিশ রূপকে হালকা করে নিজের সাথে মিশিয়ে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু রূপ কান্নার পরিমাণ না থামে আরও জোরে জোরে কান্না করতে লাগলো। মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলছে, তাই সে এইভাবে কান্না করছে। বারিশ রূপের গালে হাত রেখে অধীর হয়ে বলতে লাগলো, মেরিজান, একদম কান্না করবে না। আমি তোমার চোখের পানি একদম সহ্য করতে পারি না, তুমি জানো তো।
প্লিজ এবার চুপ হয়ে যাও। এমন কান্না করছো কেন? আমি কি করছি? তোমাকে মেরেছি? আপনি আমাকে বকলেন? আপনি খুব খারাপ, সবসময় খালি বকেন। ফুপিয়ে কান্না করতে করতে কথাগুলো বলল রূপ। বারিশ রূপের গালে হাত রেখে শান্ত গলায় বলল, সরি জান, পরবর্তী থেকে আর হবে না। প্লিজ তুমি কান্না করবে না। ইউ নো, তুমি কান্না করলে আমার এইখানে বুকের দিকে ইশারা করে, খুব কষ্ট হয়। পরবর্তীতে যেন আর কান্না করতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পরবর্তী থেকে আপনিও আমাকে এত জোরে ধমক দিবেন না। নাক টেনে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল। বারিশ মৃদু হেসে রূপের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে শক্ত করে চেপে ধরল। রূপের নাকের সাথে নিজের নাক ঘেঁষে ধীরে গলায় বলল, তুমি এমন উদ্ভট বাচ্চাদের মতো কাজ করো, আমাকে বকতে হয়। রূপ বারিশের কথা শুনে চুপ করে গেল। সত্যি সে সবসময় উদ্ভট কাজ করে যায়, যার কারণে প্রতিবার তাকে বারিশের রাগের সম্মুখীন হতে হয়। বারিশ এতটা রকচটা যে সবসময় নাকের ডগায় রাগ থাকবেই। বারিশের নাকের ডগাটা লাল। রূপের মতো বারিশের রাগের কারণে অলওয়েজ নাকের ডগা লাল হয়ে থাকে। রূপ বারিশের দিকে তাকিয়ে দেখল ফর্মাল লুকে তৈরি হয়ে আছে, নিশ্চয়ই কোথাও বের হবে। রূপ মাথা নিচু করে ধীর গলায় বলল, আপনি কি কোথাও বের হচ্ছেন? বারিশ কিছুটা নড়ে সেরে রূপকে আরেকটু গম্ভীরভাবে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, রূপ পুনরায় প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? আর আপনার কাছে বন্দুক কী করছে? শেষের কথাটি মিনমিন করে বলল। বারিশ রূপের দিকে তাকিয়ে শান্ত গলায় বলতে লাগলো, রূপজান, আই এম বিজনেসম্যান আইকন, বিজনেস জগতের বাদশা, আর আমার কাছে বন্দুক একটি সাধারণ বিষয়। এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? রিল্যাক্স। বন্দুক সেফটির জন্য সকলের কাছে থাকে, আমার কাছে আছে, আব্বির কাছে আছে, আমার সকল গার্ডের কাছে আছে। এটা নর্মাল। বন্দুক তো মাফিয়াদের কাছে থাকে। আপনি কোনো মাফিয়া কিং নন তো? ভীতু গলায় চোখ পিটপিট করে বলল। বারিশ রূপের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। পুনরায় চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে রূপের দিকে তাকিয়ে অদ্ভুত হেসে বলল, তোমার হাজব্যান্ড মাফিয়াদের থেকেও হাজার গুণ এগিয়ে। সো এসব রাবিশ ভাবনাগুলো মাথা থেকে ছেড়ে ফেলো। চলো তোমাকে নিয়ে কিছু দেখাই। রূপরা হাত ধরে টেনে। বারিশের কথা শুনে রূপ কিছুটা ভয় পেয়েছে। পরক্ষণে মনে পড়ল বারিশ অলওয়েজ তাকে ভয় দেখানোর জন্য এমন কথা বলবে। বারিশ সত্যি কোনো মাফিয়ার থেকে কম নয়। যার আগে অ্যারোগেন্ট ম্যান, রেগে গেলে আর কাউকে বিশ্বাসঘাতকতা করতে দেখলে ঠোস করে গুলি মেরে দিবে, সেটা রূপ ভালো করে জানে। বিশ্বাসঘাতক আর বারিশের খুব প্রিয় জিনিসের ওপর কোনো আঁচ আসার আগে তাকে বারিশ গুম করে দিবে। কিন্তু রূপ বুঝতে পারে না সেফটির জন্য বন্দুক আর গার্ডের কী প্রয়োজন। রূপের মতো এত ভয় করলে ঘরে বসে থাকলেই তো হয়, কিন্তু ঘরে বসে থাকলে ব্যবসা অফিস সেগুলো কে করবে? এই বড়লোকদের ভীষণ পরিমাণ দুশ্মন থাকে, এদের লাইফ স্টাইল ভিন্ন, এদের লাইফের রিস্ক বেশি। এখন তো বারিশের সাথে সাথে তারও লাইফের রিস্ক আছে। এখন কি তাকেও বন্দুক নিয়ে ঘুরতে হবে? ভেবে শুকনো ঢোক গিলল সে। তার সাথে সব আজিব আজিব বিষয় ঘটছে। এখন থেকে তো মাত্র শুরু। একটি গোল্ড রঙের সিন্দুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে রূপ। এক সিন্দুক, বিভিন্ন ধরনের বন্দুক। একবার সিন্দুকের দিকে তাকাচ্ছে, আরেকবার বারিশের দিকে তাকাচ্ছে। রূপ বড় বড় চোখ করে বারিশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কি বন্দুকের বিজনেস করেন? তোতলিয়ে। স্টপ রূপজান, তোতলাচ্ছ কেন? ক্লিয়ার করে কথা বলবে। আপনি কি বন্দুকের বিজনেস করেন? এত বন্দুক কেন? চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে থামলো। রূপের কথা শুনে মৃদু হেসে রূপের এক গালে হাত রেখে শান্ত গলায় বলল, নবজান, এগুলো এখানে থাকে, আর বারিশ খানের বন্দুকের জন্য আলাদা আলাদা লাইসেন্স করা প্রয়োজন পড়ে না। এমন অসংখ্য বন্দুক আছে, এগুলো আমার পছন্দের। নতুন যেটা ভালো লাগে নিয়ে আসি, ডোন্ট কেয়ার ভাবে। বন্দুক কি সাজানোর জিনিস? ভালো লাগলে নিয়ে আসতে হবে। নাক কুঁচকে কথাগুলো বলল রূপ। সেটা তোমার পিচ্ছি মাথায় ঢুকবে না। এতটুকু মাথায় ঢুকিয়ে নাও, আলাদা বন্দুক আলাদা কাজের জন্য। এর থেকে বেশি এই বিষয়ে তোমাকে রিসার্চ করতে হবে না। গট ইট? মাথা নাড়িয়ে কথাগুলো বলল। গুড। হঠাৎ রূপের চোখ গেল একটা বন্দুকের ওপর। ভীষণ সুন্দর, একদম অন্যরকম দেখতে বন্দুকটি। সিলভারের একটি রয়্যাল ভেস রয়েছে বন্দুকের টিগারের কাছাকাছি। বন্দুকটি একটি লাল রঙের বক্সে রাখা। রূপের মনে এই বন্দুক নিয়ে প্রশ্ন জাগলো। সে বারিশের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, এই বন্দুকটি কি খুব স্পেশাল? খুব যত্ন সহকারে রেখেছেন? ছোট ছোট চোখ করে বারিশ রূপের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে রূপের গালের সাথে লেগে থাকা চুলগুলো আলতো হাতে কানের পিছনে গুঁজে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, এটা আমার সবচেয়ে পছন্দের, খুব স্পেশাল। এটা শুধু প্রিয় দুশ্মনদের জন্য। প্রিয় দুশ্মন? অবাক হয়ে কথাটা বলল রূপ। প্রিয় দুশ্মন, যে আমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আঘাত করার চেষ্টা করবে,
সে তো প্রিয় দুশ্মন হবে, রাইট? রূপকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর মনে, এখন চুপচাপ রিনির সাথে থাকবে, আমার একটু কাজ আছে, ফিরতে আধ ঘন্টা সময় লাগবে, একদম লাফালাফি করবে না। লাফালাফি করতে গিয়ে যদি চোট পেয়েছো তাহলে সারা রাত বাগানে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো, মনে থাকে যেন। হিটলার বর বিড়বিড় করে কথাটা বলল। কি কিছু না তো, ঢোক গিলে। ওকে, কপালে চুমু খেয়ে একদম দুষ্টুমি করবে না। আমার কাছে তোমার প্রতি সেকেন্ডের আপডেট পৌঁছাতে থাকবে প্রতিনিয়ত, বলে বের হয়ে যায়। বারিশের চলে যাওয়ার দিকে তাকে মুখ ভেঙচিয়ে গটগট পায়ে রিনির রুমে চলে যায় সে।